করব। আর প্রথমেই বলি যে আমাকে এই মুহূর্ত থেকে আমাদের সবার অভিভাবক এই শব্দটা বাদ দিন। পরম বান্ধব বলতে পারেন, বান্ধব বলতে পারেন, গুরু ভ্রাতা বলতে পারেন, কিন্তু অভিভাবক না। অভিভাবক আমি ভালো সেটা একটা কিরকম যেন কম্পন সৃষ্টি করে ভেতরে। আর এমনি আমাদের গুরু ভ্রাতা বললেই হবে। আপনি আমাদের সাথে আছেন, আমরা আপনার হ্যাঁ কাছে হ্যাঁ অনেক হ্যাঁ, কিছু সাথিয়া শিখি। সাথিয়া সাথিয়া। আর আচ্ছা। মনীষা মা খুব ভালো আবৃত্তি করেন, আমার সাথে একদিন করেছিলেন কয়েক বছর আগে। আহ, আর আমি তার সাথে আবৃত্তি করে সেটাও খুব ভালো লেগেছিল। কর্ণকুন্তী সংবাদও মনে হয় খুব সম্ভবত। আজকেও শুনলাম, খুব সুন্দর। আর কবিতাটাও তো একেবারে অন্তর নিংড়ানো এক ভাব উন্মাদ অবস্থার সৃষ্টি করে। এই ভাবে উন্মাদ হওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য। সেই ইষ্ট নামে পাগল হওয়া, বুদ্ধের বোধ জাগ্রত হওয়া, এবং সেটি একটি মালির মধ্যেও হতে পারে, আবার এক জমিদার বা রাজার ক্ষেত্রেও হতে পারে। তো সেই জন্য কার মধ্যে কখন কি হবে সেটা প্রভুই জানেন। প্রভুর ইচ্ছাতেই দুনিয়া চলে, এবং যদি প্রভুকে আমরা রাখি তাহলে তিনি আমাদের রাখেন, আর যদি না রাখি তাহলে তিনি তার কিন্তু অপারগ, তিনি সেক্ষেত্রে তার কিছু করার থাকে না। তখন দয়ালের দয়া বিধির বিধানের পর্যবসিত হয়। দয়াল দয়া করে অঘটন ঘটাতে পারেন, কিন্তু বিধি যখন অ্যাক্টিভ হয়, ল এস্টাবলিশড, তখন কিন্তু দয়াল আর কিচ্ছু করার থাকে না সেখানে। এই জন্য প্রবাদ বাক্যে বলা হয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আজকে কোনো এক সূত্র ধরে একটি ঘটনাটা আপনাদের শোনা আছে, কিন্তু অন্যের মুখে আমি শুনেছি, যেটা তাতে কিছুটা বিকৃতি বা কিছুটা সরে আসা এই বর্ণনাটা বা ঘটনার বয়ানটাও দেখতে পাই। এই ঘটনাটা আমি আমার পরম পূজনীয় পিতৃদেব শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তীর কাছ থেকে একাধিকবার শুনেছি। তিনি অন্যের কাছে যাজন করছেন, সেই পাশে থেকে আমি সেটা শুনেছি। সেই জন্য আমি মনে করি প্রামাণিকতার নিরিখে ওই তার কাছ থেকে যেটা শুনেছি সেটাই গ্রহণযোগ্য। সেই ঘটনাটা আজকে বলবো। ইষ্ট প্রসঙ্গে ঘটনার মধ্যে দিয়ে আমাদের আত্মস্থ করা বেশি সহজ হয়। এই সিদ্ধান্ত বা থিওরি যাকে বলে, তা অত্যন্ত উচ্চস্তরের ব্যাপার, কিন্তু সেটা আমাদের মতো সহজ বোধের লোকের ক্ষেত্রে ঘটনার মধ্যে দিয়ে যদি সেটা আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে আমরা সেটা ধরে রাখতে পারি যে ও তো এইরকম ঘটেছিল, এইরকম করেছিল, সেই জন্য এরকম হয়েছে। এই বোধটা আমরা সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হয়ে ওঠে আমাদের। 50-এর দশকের মাঝামাঝি রাসবিহারী বলে একজন হাওড়ার থেকে একটি যুবক এখানে আসে, দেওঘর আশ্রমে আসে। তার বাড়িতে অভাব, দারিদ্র জড়িত, আর্থিক দারিদ্র্যে সে জর্জরিত হয়েছে। বাড়ির একমাত্র উপায় সেই, কিন্তু সে কর্মবিমুখ নয়, কিন্তু তার উপযুক্ত কাজ সে কিছুতেই আর না পেয়ে অপারগ হয়ে কোনো একজন হিতাকাঙ্ক্ষীর পরামর্শ অনুযায়ী দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে নিবেদন করবে এই মানসিকতা নিয়ে এখানে এসে পৌঁছানো মানে ঠাকুরের চরণে নিবেদন করলেন এই সমস্ত যে কথাগুলো বললাম। ঠাকুর তাকে বললে, এটা আপনারা শুনেছেন, আবার শুনবো, অনেক হয়তো শোনেননি, এর মধ্যে এটাও থাকতে পারে, যে তুই ঘোল বেচবি। ঘোল বেচবি, এটাকে অনেকে দই বেচবি বলেন, কিন্তু এটা ঘোল বেচবি বলেছিলেন ঠাকুর। ঘোল বেচবি ঠাকুরের যে এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে শুকনো আশীর্বাদ, বা তার মধ্যে কার্যকারিতাটা ওরম ভাবে প্রকাশ হয় না। মানে কি করে ঘোল বেচবে এই পথ, এই যে একটি রূপরেখা, সেটি বাস্তবে কি করে ঘটবে, এটা কিন্তু অন্য জায়গায় যেমন হোক হোক, আমি কিন্তু প্রিয় পরমের আমরা সবাই দেখি তিনি কিন্তু শুধু কথা বলে ক্ষান্ত হন না, তিনি ব্যবস্থা করে দেন। এবং এই ব্যবস্থাটাই হলো চরম এর সার। এই ব্যবস্থাটা তিনি করলেন মানে তিনি ওখানে প্রবেশ করলেন। ওই ক্রিয়া যতদিন চলবে
যতদিন না তাকে অস্বীকার করা হবে ততদিন পর্যন্ত তিনি সেই ক্রিয়ার মধ্যে অবস্থান করবেন, এবং তাকে এই অবস্থান জনিত আনন্দ দানের যে দায়বদ্ধতা, যে ব্রত, এটা কিন্তু যার উপর তিনি দয়া করলেন তাতে বর্তায়। অন্য কিছু এখানে আসলে সেক্ষেত্রে তিনি সেখানে আর থাকতে পারেন না, আর তিনি তাকে রাখা যায় না, তাকে রাখাকে অস্বীকার করা হয়। ওইটাই হলো রাখে হরি মারে কে। যদি অস্বীকার না করা হয় তাহলে রাখে হরি মারে কে, আর যদি অস্বীকার করা হয় তাহলে মারে হরি রাখে কে। তো সেই ইয়েতে তিনি তাকে আশীর্বাদ করলেন যে তুই ঘোল বেচবি, এবং একজনকে তিনি নিযুক্ত করলেন তার ঘোল বেচার উপকরণ গুলো জোগাড় করে দিতে, জায়গা ঠিক করে দিতে আশ্রমের ঠিক বাইরের দিকে, গেটের বাইরে। এখন আপনাদের অনুমানই করতে পারছেন যে কোন জায়গাটায়। যেতে ডান দিকে, ঠাকুরবাড়ি ঢুকতে ডান দিকে বা বাঁ দিকে, আমি ভুল বলছিলাম, বাঁ দিকে। ওইখানটায় তো তখন কিছু ছিল টিল না, ফাঁকা জায়গা, ওইখানে একটা ছোট টেবিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম দিকে ঘোল বেচে আরম্ভ করলেন। গরমকালের একটু আগে এটা শুরু হয়েছিল, ফাল্গুনের শেষের দিকে। ওই সময় আশ্রম সংলগ্ন অঞ্চলে কোনো মিষ্টির দোকান বা ওই রকম দইয়ের কোনো বা ঘোলের ব্যাপার এগুলো ছিল না। ওটা নতুন হওয়াতে সবাই খুব উৎফুল্ল হলো, এবং আনন্দের সাথে সে যাটুকু সাধ্য পয়সা দিয়ে 1 পয়সা 2 পয়সাও বিক্রি হতো তখন, ঘোল খাওয়া আরম্ভ করলো, আর খুব তাকে তারিফ করতে লাগলো। গল্প টল্প করে ফাঁকে বুঝছে যে কিন্তু কাশিটাই ডিস্টার্ব করছে। এবার ভালো বিক্রি হতে আরম্ভ করলো, সে ক্রমশ সাপ্লাই দেওয়ার পরিমাণ বাড়াতে লাগলো। দইটা নিয়ে আসতো সে দেওঘরের বাজার থেকে, এবং এখানে বাকি উপকরণ গুলো দিয়ে সে খুব স্বাদিষ্ট একটি পানীয় তৈরি করতো। মানুষের আগ্রহ বাড়তে লাগলো, কিন্তু তার প্রত্যেকটা সীমিত ব্যাপার তখনকার দিনে। এখনকার মতো করে মানুষের পয়সার কত জোগাড় হবে, তারা যেটুকু পারলো খেলো, নতুন নতুন লোক আসতে লাগলো। অত বন্যার বেগের মতো এখনকার মতো তো মানুষ আসতেন না, উৎসবের সময় আসতেন। এরই মধ্যে 1 মাস আর যার পরে উৎসব, পয়লা বৈশাখ এসে হাজির হলো। তখন 17-18 দিন যাবৎ উৎসবের মানুষ থাকতো। এরা বাইরের লোক, এদের কাছে পয়সা কড়ি অল্প স্বল্প আছে, খুব একেবারে বাম্পার সেল যাকে বলে, সবাই তারিফ করলো, সবাই সাপ্লাই দিয়ে আর পারে না। ওরই মধ্যে তার একটি খাটও সে ছোটখাটো কিনে ফেলেছে, সেই জায়গাটা সংকুলন হলো, অনেকখানি জায়গাটা পেলো, গ্লাস টাস রাখতে লাগলো বেশি করে, এবং মানুষকে পাশে একটু জায়গা, 2-1 জনের বসার জায়গাও ওর মধ্যে হয়ে যায়, একটু গল্প টল্প করলো ফাঁক বুঝে। হ্যাঁ, এইটা চলতে লাগলো, উৎসব থেকে মানুষ সব চলে গেল। তারপরে ঢোলের বিক্রি ধীরে 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 ধীরে, গরমকালটা ছিল জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, তারপরে কমে গেল। এই কমে যাওয়ার সময় ওই যে বললাম, ওই ফাঁক দিয়ে অন্য কেউ যদি ঢুকে যায় তাহলে কি দুর্গতি হয়, জীবনের উপর দিয়ে যায়। তার যখন প্রথম অবস্থায় সে কাউকে কাছে পায়নি, ঠাকুরের কাছে গিয়ে সে নিজেই নিবেদন করেছিল। এই সময় নতুন করে তার যখন এই একটি আহ ক্ষয়িষ্ণু ভাব, মানে বিক্রি প্রায় বন্ধ হয়ে গেল, অল্প স্বল্প তখন ওই ছদ্মবেশী হিতাকাঙ্ক্ষীরা আসতে লাগলো তার কাছে, এসে বলে কিরে তোর কেমন আছিস, বিক্রি টিক্রি কেমন। তো প্রথম সে বলতো ভালো, ঠিকই আছে করছিস, লোকজন তার আসেই না, লোক কোথায়। প্রথম দিকে তো আমরাও খাইছিলাম, হম, আমাদের পয়সাটা সেই তো অত নাই, কোথায় রোজ খাবো। এখন তো তোর বিক্রি প্রায় বন্ধই, আমরা তো দেখতে পাচ্ছি। না না ঠিকই আছে বলে সে অ্যাভয়েড করতে লাগলো। আচ্ছা তুই যখন বলছিস ঠিক আছে, ঠিকই আছে। আবার কয়েকদিন পরে ওরা সে সমন, মূর্তিমান সমন, তারা এসে তার ওই যে বনেতটাকে ফাটল ধরানো আরম্ভ করলো। আবার তাকে বলতে লাগলো, এরকম বলতে বলতে সে একটু নরম হতে হতে বাধ্য হলো,
এবং এই পরামর্শগুলোকে সে সৎ পরামর্শ হিসাবে গণনা করতে লাগলো। ভাবতে লাগলো না ঠিকই তো বলছে, এরা বয়স্ক লোক, অভিজ্ঞ, এদের কথা তো ঠিকই, বিক্রি তো হচ্ছে না। আর দইটই অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু সেইটুকু বাকিটুকু সবটা বিক্রি হয় না, বাড়িতে দিয়ে যেতে হয়। একটা ছোটখাটো ঘর ভাড়া করেও ছিল প্রথম থেকেই, সেখানে নিয়ে যেতে হয়। দই তো আর একা একা খাওয়া যায় না অতখানি, তাও নষ্ট হতে লাগলো কিছু। এখন এরা তো হিতাকাঙ্ক্ষী, এরা নিশ্চয়ই আমার সেই অবস্থাটা বুঝতে পেরে আমাকে সাজেশন দিচ্ছেন। তো কি করতে বলছেন আপনারা? বলে যে ঠাকুরের কাছে গিয়ে বল। হ্যাঁ, না না না, ঠাকুরের কাছে বলতে পারবো না। হ্যাঁ, না না গয়ে তো অন্য কি বলবি, তোর তোর যে প্রথম অবস্থা তার থেকে এই দিন পর্যন্ত কর। গিয়ে চাপাচাপিতে সে ঠাকুরের কাছে গেল। ঠাকুর সব শুনলেন, পূর্বাপর সবটা শুনে, প্রথম অবস্থায় বিক্রি ঠাকুর তো সবই জানতেন, আর এক ভাঁড় করে দই দিতে বলেছিলেন ভোগের ঘরে প্রত্যেকদিন, সেটাও চলছিল। ঠাকুর তো দেখতেও পাচ্ছেন, বাহ্য তো, আর জানতেন, জানেন, সবই স্বাভাবিক। এইবার ঠাকুরকে গিয়ে নিবেদন করলো। নিবেদন করাতে ঠাকুর সব শুনে বললেন, তিনটি বাক্যর একটা শব্দবন্ধ, তুই ঘোলই বেচবি। চলে আসলো। যারা তাকে পাঠিয়েছিল তার একটু আড়ালে ওই দিকটা অপেক্ষা করছিল ঠাকুর কি বললেন এটা শোনার জন্য। কিরে কিরে, কি হলো কি হলো, একবারে ঝাঁপিয়ে পড়লো। না না না, আপনারা ওইসব সাজেশন দেবেন না, কি হলো বলবি তো। আমরা কি বলেছি নাকি তোকে যে এরকম করতেই হবে আমাদের কথা মতো? বলে না, ওই বললাম তো ঠাকুরকে, ঠাকুর বললেন তুই ঘোলই বেচবি, হয়ে গেল, ঘোল বেচবি, বেচতে তো কোনো অসুবিধা নেই। আমরা বলছিলাম ঠাকুর তখন বলছেন, ঠাকুর সর্বদর্শী, সবই। আজকে কে আমার গান হবে না গো, ঘন ঘন কাশি হচ্ছে, কি যে অবস্থা হলো। এবার আবার চলতে লাগলো, আবার ওরা আসলো। আরে এখন তো একটু আগের থেকে একটু ভালো না, তো একটা কাজ কর না, তুই একটা অন্য পাশে একটা অন্য উপায়ের ব্যবস্থা কর না। আরে না না, আপনারা এসব বলবেন না এসব। আরে বাবা, তোর যদি পছন্দ না আছে করবি না, করেই দেখ না, কি বলছেন? ওই যে খাটে তো এসে বসে না, ওইখানে একটু সবজি টবজি রাখ না। হম, এখানে তো সবজির দোকান টোকান নাই, সবাইকে বাজারে যেতে হয়, তুই বাজার থেকে সবজি কিনে এনে ব্যবসা কর, এইটা ভালো। বলে সেই রাসবিহারী বাজারে গিয়ে কাঁচা সবজি নিয়ে এসে বিক্রি করতে লাগলো, হট কেকের মতো বিক্রি হয়ে গেল। কারণ ওখানে তো সবজি দোকান নাই, অপেক্ষা করতে থাকতে হয় কোথায় কখন কে আসবে। কিন্তু একটা নিয়মিত যদি এইটা পেয়ে যায় তাহলে তো মানুষ খুশি হবেই। আর ঘোল একটুও বিক্রি হলো না, সবজি বিক্রি হতে লাগলো। এখন ঘোলের উপকরণ গুলো ধীরে ধীরে খাটের তলায় ঢুকলো, কারণ সবজিকে জায়গা করে দিতে হবে। সবাই আপত্তি করছে, তুই এত কম আনিস কেন? হ্যাঁ, আমরা পাই না সব সময় সবাই, আর একটু বেশি করে আনবি, আর একটু বেশি করে আনতে লাগলো। চলতে লাগলো কয়েকদিন, আর ঠাকুরের কাছে যাওয়া তার বন্ধ হয়ে গেল। দই পৌঁছে দেওয়ার ব্যাপারটাও সে আর ধরে রাখতে পারলো না, কারণ দই আর আনছেই না সে। দই যে আনতো, দই যে বাড়িতেই বসাতো পরে দিয়ে, সেটা তো আর করছে না সে, কারণ দই তো নষ্ট হয়, দই তো রয়ে যায়। এইবার ও শুনতে পেলো বা জানতে পারলো যে আশেপাশে নির্দিষ্ট দিনে যে হাট বসে বিভিন্ন জায়গায়, সেই হাটের থেকে যদি সবজি নিয়ে আসতে পারে তাহলে তার এই লাভের অংশটা বা আর একটু বেশি হয়। এই বলে একদিন এই হাট একদিন ওই হাট, নির্দিষ্ট দিনে সে যেতে লাগলো। আর লোভ তাকে এমন ভাবে হাতছানি দিয়ে ডাকছে যে এইখানে আমাদের যে শঙ্করপুর আছে, শঙ্করপুরের পরে রোহিণী, রোহিণীর পরে যশিদি, এই শঙ্করপুরে গেলে আড়াআড়ি পথ আছে মাঠের মধ্যে দিয়ে, তাহলে আবার ট্রেনেও তো যাওয়াই যায়, ওইখান থেকে গেলে যদি এক কেনা যায় তাহলে দুই পাওয়া যায়, মানে 10% লাভ। আজও কিন্তু শঙ্করপুরের সবজি খুব সস্তা, তুলনামূলক ভাবে অনেক সস্তা। তো সে ওই লোভে পা দিল। সে সে প্রথম প্রথম অতখানি হেঁটে যাওয়া বা সাইকেল টাইকেল নাই, কষ্টই হতো। তারপরে বললো না, ট্রেনেই যাবো, ট্রেনে যাওয়ার, এরকম করতে করতে শ্রাবণ মাস আসলো। শ্রাবণ মাসে, এখন শ্রাবণের মাসে যে ভক্তদের ভিড় সমাগম, সে তো কত গুণ বেড়ে যায়। ও করতো কি, প্রত্যেকদিন বৈদ্যনাথ ধাম স্টেশনে ঢোকার মুখে
ট্রেন যখন একেবারে ডেড স্লো হতো তখন টুক করে গিয়ে কামরায় উঠে পড়তো। কারণ শঙ্করপুর পর্যন্ত যাবে, হাতে বস্তা টস্তা আছে, বসার জায়গা পেলে কে ছাড়ে, সুন্দরভাবে জায়গা পেয়ে যেত। ঘটনার দিন তখন সে ওইভাবে ট্রেন স্লো হওয়ার পরে উঠেছে, প্রথমে পাদানিতে উঠেছে, পাদানির একদম নিচের পাদানিতে সে একটু জায়গা পেয়েছে, ওখানে উঠেছে, ভেবেছে তো উঠে যাবো, প্ল্যাটফর্ম ঢুকতে ঢুকতে উঠে যাবো, কোথায় কি উঠে যাব, ভালো করে খেয়াল করেনি যে ওপরের পাদানি পর্যন্ত 3-4টে থাকে পাদানি, একটি জায়গা যদি সর্ষে ফেলা যায় সেও প্রত্যাখ্যাত হয়ে বাইরে চলে আসবে, তিল ফেলা যায় যদি তিল ধারণের স্থান নেই। ঢুকছে ট্রেন প্ল্যাটফর্মে, এবং ঘটনাচক্রে সে প্রথম দিকের কম্পার্টমেন্টে উঠেছিল। ট্রেন ধীরে 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 সে এগোতে লাগলো, একদম যেখানে ট্রেন গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত, কি বলে ওটাকে, ওই পর্যন্ত সে ওই ট্রেনের প্রথম দিকের কামরায়, এবং দুই হাতে যে হ্যান্ডেল ধরেছিল একটু মুখটা ট্রেনের দিকে, তার পিছনটা, পায়ের পিছনটা, দুটো হাঁটুর পায়ের পিছনটা এই প্রথম থেকে প্ল্যাটফর্মের প্রান্তে ঘষ্টাতে 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 এগোতে লাগলো। চিৎকার করতে লাগলো সে, উঠিয়ে যারা উঠিয়ে, আমি ये हो रहा है हम मर जाएंगे, কে কার কথা শুনবে, কেউ কারো তো ওঠার উপায় নেই, হ্যাঁ কেউ নামতেও পারছে না উঠতেও পারছে না, এই অবস্থা। তখন পাটা ওই পিছন থেকে তার যে পায়জামা বা ফুল প্যান্ট পরা ছিল সেটি তো মুহূর্তেই কেটে গেল, এবং ট্রেনের ধীর গতি হলো, ট্রেনের সাথে তার যে প্ল্যাটফর্মের দূরত্ব তো নাই, প্ল্যাটফর্মের সিমেন্টের যে কংক্রিটের তার সাথে ঘষতে 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 একদম শেষ প্রান্তে যখন গিয়ে ট্রেন থামলো, তখন তার পায়ে হাঁটুর একটি আঁশের মতো হাড় লেগে আছে, বাকি সব ক্ষয়ে গেছে, রক্ত পড়ছে কতটা সেটা বড় কথা না, তার পার ধরে রাখার মতো কোনো অবস্থায় সে নেই, ধাপ করে পড়ে গেল প্ল্যাটফর্মের মধ্যে। সবাই তো চিৎকার করে এসে দেখলো পা তো কোনো খুলে যায়নি, তাড়াতাড়ি ওই অবস্থায় তাকে হাসপাতালে দিয়ে গেল, এবং তারপরে যা হওয়ার তাই ঘটলো, সে চলে গেল। প্রথম দিকে দেখলাম রাখে হরি মারে কে, তার অবস্থা, এবং সে পরিকল্পনা করেছিল যে এইবার শ্রাবণ মেলাটা হলেই আমি বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে আসবো, যথেষ্ট সঞ্চয় হয়েছিল তার, উপার্জন হয়েছিল, কিন্তু সেই সঞ্চয় সে তার জীবনকে রক্ষা করার সঞ্চয় হিসাবে ব্যবহার করলো না, জীবনকে নাশ করে, জীবন শেষ করে দেওয়ার ইয়েতেই সে লোভে পা দিয়ে তার এই দুর্গতি হলো। ঠাকুরের কাছে যার বুকের পাটা আছে সেই গিয়ে মৃত্যু সংবাদ বলতে পারতো, একজন যে কোনো ভাবেই হোক সে গেছে ঠাকুরের কাছে এই কথা বললেন। ঠাকুর তো যেরকম বিমর্ষ হয়ে যান, মুহূর্তেই ঠাকুরের সমস্ত মুখের মধ্যে যেন একটা